আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আর আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের জন্য নির্ধারিত বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ে আলোচিত বিষয় আর্থিক বিবরণী। আর এই আর্থিক বিবরণীর পুরো একটি চিত্র যা তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই অধ্যায়টি সম্পর্কে সম্যক ধারণা করতে সক্ষম হবে, সেরকম একটি বাস্তবিক প্রশ্নের আলোকে প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে রয়েছি আমি যথারীতি মোহাম্মদ মহব্বত হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লাভ এবং ক্ষতি। লাভ এ একটি অ্যারো চিহ্ন যেটা ঊর্ধ্বমুখী, এবং ক্ষতি একটি অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে যেটি নিম্নমুখী। আমাদের একটি নির্দিষ্ট মানদণ্ড প্রত্যেকটি প্রকল্পের জন্যই নেওয়া হয়ে থাকে। প্রত্যেক প্রকল্পের যে নির্ধারিত একটি মান থাকবে, সেই মান থেকে যখন এটি উপর দিকে যাবে, অর্থাৎ মানের উপরে যদি আমার মূল্যমান অবস্থান করে, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে লাভ হয়েছে। আর নির্ধারিত মান থেকে যদি আমাদের মূল্যমান কমে যায় অথবা নিচে থাকে, তাহলে আমরা বুঝে নিই যে এটি ক্ষতির দিকে যাচ্ছে বা ক্ষতি হয়েছে। তো আজকে আমাদের নির্ধারিত টপিকের আলোকে দুইটি প্রশ্ন তোমাদের সামনে থাকবে। প্রশ্ন ক, মুনাফা জাতীয় খতিয়ান উদ্বৃত্ত সমূহ দ্বারা প্রতিষ্ঠানের কি নিরূপণ করা হয়, এবং খ, প্রতিটি প্রতিষ্ঠানের বছর শেষে আমরা মূলত কি জানতে চাই। তো যা হোক, নবম অধ্যায়ে আলোচিত আজকের বিষয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী বলতে আমরা যা বুঝি, প্রত্যেকটি ব্যবসায়ের নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাই আর্থিক বিবরণী। আর আর্থিক বিবরণীর দুইটি প্রধান লক্ষ্য রয়েছে। এক নম্বর লক্ষ্য হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করা, এবং নাম্বার দুই, নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নিরূপণ করা। আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। অপরদিকে সম্পদ, দায় জানার জন্য যে বিবরণী আমরা প্রস্তুত করি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের অবস্থান জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি তার নাম আর্থিক অবস্থার বিবরণী। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, একে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, আর বাংলাতে এটাকে বলা হয় উদ্বৃত্তপত্র। তাহলে আমরা বুঝলাম আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা আজকে যে বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে, আর্থিক বিবরণী এর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে সক্ষম হবে। তো চলো দেখা যাক। একটি প্রশ্ন আমরা তোমাদের সামনে উপস্থাপন করি। এটি বিগত সালের বোর্ড পরীক্ষায়
আসা একটি প্রশ্ন। জনাব আসলাম এর 31 ডিসেম্বর 2017 তারিখে রিয়ামিল নিচেই দেওয়া হয়েছে। জনাব আসলাম রিয়ামিল 31 ডিসেম্বর 2017। এখানে মূলধনের পরিমাণ রয়েছে 80,000 টাকা, উত্তোলন রয়েছে 20,000 টাকা, ক্রয় রয়েছে 25,000 টাকা এবং বিক্রয় 60,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে এখানে ফেরত রয়েছে 2,000 টাকা। এই ফেরতটা হচ্ছে তোমার বিক্রয় ফেরত, আর এটি হচ্ছে 3,000 টাকা ক্রয় ফেরত। 15,500 টাকা হচ্ছে তোমার প্রাথমিক মজুত পণ্য। অপরদিকে দেনাদার 21,000 টাকা এবং পাওনাদার 5,000 টাকা। এখানে কমিশন, প্রদত্ত কমিশন 1,000 টাকা এবং প্রাপ্ত কমিশন অর্থাৎ আয় 500 টাকা। অপরদিকে বিজ্ঞাপন দেওয়া রয়েছে 4 বছরের জন্য 6,000 টাকা, অর্থাৎ প্রতি বছর আমরা একে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে প্রতি বছরের আমার বিজ্ঞাপন খরচ আমরা পেয়ে যাব। হাতে নগদ রয়েছে 20,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং প্রাপ্য বিল 15,000 টাকা, অপরদিকে প্রদেয় বিল 7,000 টাকা এবং মোট ব্যালেন্স 1,55,500 ডেবিট এবং 1,55,500 ক্রেডিট। নিচেই কিছু সমন্বয় দেওয়া রয়েছে। সমন্বয়গুলো হচ্ছে প্রাথমিক মজুত পণ্য তোমাকে মূল্যায়ন করতে হবে 20,000 টাকা। অলিখিত বিক্রয় অর্থাৎ যে বিক্রয়টি বাকিতে হয়েছে কিন্তু আমরা লিখতে সক্ষম হয়নি, এখন লিখবো বা সমন্বয় করব 2,000 টাকা। দেনাদার 3,000 টাকা আদায়যোগ্য নয় অর্থাৎ অনাদায়ী পাওনা বা কুঋণ আমাদেরকে ধরতে হবে 3,000 টাকা এবং মোট দেনাদার থেকে এই 3,000 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট যা থাকবে তার উপরে আমাদের 5% অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করতে হবে, অর্থাৎ একটি তহবিল তৈরি করতে হবে। তোমার জন্য করণীয়, প্রথম ক, জনাব আসলামের ব্যবসায় নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো, যাতে প্রশ্ন উত্তর মান দেওয়া রয়েছে 2 এবং খতে রয়েছে জনাব আসলামের ব্যবসায় নিট মুনাফার বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, প্রশ্নমান 4 এবং গতে রয়েছে জনাব আসলামের ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখানে 4, 2, 4, 4 অর্থাৎ 10 মার্কের তোমার জন্য একটি প্রশ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্রশ্নের আলোকে এর উত্তর করার চেষ্টা করব। আমাদের বোঝার স্বার্থে আমরা প্রশ্নটি পাশাপাশি রাখছি এবং প্রশ্নটির উত্তর সমাধান করার জন্য, উত্তর সলভ করার জন্য, কোশ্চেন এর যে উত্তর আসবে তা যাতে আমরা মিল করে আমরা বুঝতে সক্ষম হই, সেই জন্য আমরা পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি ছিল নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। দেনাদার কত টাকা রয়েছে? আলোচ্য অঙ্কে দেনাদার রয়েছে 21,000 টাকা। অলিখিত দেনাদার, অলিখিত বিক্রয়, বাকিতে যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের যাবে হচ্ছে প্রাপ্য বিল বা দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় ক্রেডিট, অর্থাৎ আমাদের দেনাদার 21,000 টাকা লিখতে ভুলে গিয়েছিলাম যে 2,000 টাকা, তা আমরা যোগ করব। এই জন্য আমরা লিখেছি অলিখিত বিক্রয়, যেটা দেনাদারের পরিমাণকে বাড়িয়েছিল, তাহলে 2,000 টাকা। অর্থাৎ এখন আমার টোটাল দেনাদারের পরিমাণ হচ্ছে 23,000 টাকা। আলোচ্য অঙ্কে বলা আছে দেনাদারের 3,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ এই টাকা আমরা আর কখনোই পাব না এবং আমাদের কাছে এটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে এই টাকাটা আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা এর নাম দিয়েছি কুঋণ বা অনাদায়ী পাওনা। তো এটাকে আমাদের বাদ দিতে হবে 3,000 টাকা। বাদ দেওয়ার পরে আমাদের
মোট দেনাদারের পরিমাণ থাকলো কত? 20,000 টাকা। বলেছে 20,000 টাকা যে দেনাদার থাকবে সেই দেনাদারের উপর 5% একটি সঞ্চিতি তৈরি করতে হবে। তো সঞ্চিতি যদি তৈরি করি তাহলে সেই দেনাদার থেকেই তো আমরা একটি টাকা সরিয়ে একটি তহবিল বা সঞ্চিতি তৈরি করছি। তাহলে নেট দেনাদারের পরিমাণ তো আমার আর 20,000 টাকা থাকবে না। তাহলে প্রশ্ন মতে 20,000 টাকার 5% হবে 1,000 টাকা। 20,000 মাইনাস 20,000 বিয়োগ 1,000 ইকুয়াল টু 19,000 টাকা। অর্থাৎ 20,000 থেকে 1,000 টাকা বাদ দিলে আমাদের নেট দেনাদারের পরিমাণ দাঁড়াবে 19,000 টাকা। আশা করছি এই প্রশ্ন এবং তার আলোকে যে সমন্বয় দেওয়া রয়েছে, প্রশ্ন এবং সমন্বয় এর আলোকে সমাধানটি হচ্ছে আমাদের নেট দেনাদারের পরিমাণ 19,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কথাটির অর্থ হচ্ছে দেনাদার যোগ অলিখিত বা কুঋণ বা অনাদায়ী পাওনা এবং বাদ কুঋণ সঞ্চিতি। তাহলে এই পর্যায়গুলো আমরা শেষ করলে আমরা পেয়ে যাব নেট দেনাদারের পরিমাণ। এ পর্যায়ে আমাদের 2 নম্বর অর্থাৎ খ তে প্রশ্ন চাওয়া হয়েছিল নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের যে নামকরণটি করতে হবে তা হচ্ছে জনাব আসলামের বিশদ আয় বিবরণী। 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। এখানে তোমরা দেখো প্রথমেই আমাদের যে আয় বলতে বিক্রয় আমাদের আয়ের প্রধান খাত। বিক্রয় কত টাকা দেয়া আছে? 60,000 টাকা। বিক্রয় দেওয়া আছে 60,000। বিক্রয় 60,000 টাকা, আয় 60,000 টাকা। তার সাথে আমরা যোগ করব অলিখিত বিক্রয়। তাহলে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 62,000 টাকা। এখানে বিক্রয় ফেরত রয়েছে। ফেরত অর্থাৎ বিক্রয় যেহেতু ক্রেডিট ছিল তাহলে বিক্রয় ফেরতটা রয়েছে ডেবিট দিকে। কত? 2,000 টাকা। বিক্রয় ফেরত যদি 2,000 টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব নেট বিক্রয়। আমরা নেট বিক্রয় কত পেয়েছি? 60,000 টাকা। এইটা আমাদের মূলত আয়, প্রধান আয়। নেট বিক্রয় হচ্ছে প্রধান আয়। এই আয়ের সাথে থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, যাকে ইংরেজিতে বলে কস্ট অফ গুডস সোল্ড। বিক্রিত পণ্যের ব্যয়, যে পণ্যটি আমরা বিক্রয় করছি তার মোট খরচই মূলত বিক্রিত পণ্যের ব্যয়। তো যা হোক, বিক্রিত পণ্যের ব্যয়ে প্রথম যে দাখিলা তার নাম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আলোচ্য অঙ্কে দেওয়া রয়েছে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য 15,500 টাকা। 15,500 টাকা। এর সাথে আমাদের যোগ করতে হবে ক্রয়। ক্রয় কত দেওয়া রয়েছে? ক্রয় দেওয়া রয়েছে 25,000 টাকা। এবং ক্রয় থেকে ক্রয় ফেরতটি বাদ দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব নিট ক্রয়। কি পেয়ে যাব? নিট ক্রয় 22,000 টাকা। 22,000 টাকা যখন পেয়ে গেলাম তখন আমরা এই প্রারম্ভিক মজুত পণ্য এবং এর সাথে যদি ক্রয় যোগ করি তাহলে আমরা পেয়ে যাব বিক্রয় যোগ্য পণ্যের পরিমাণ কত টাকা? 37,500 টাকা। 15,500 যোগ 22,000 ইকুয়াল টু 37,500 টাকা। এই 37,500 টাকা থেকে আমাদেরকে বাদ দিতে হবে সমাপনীয় মজুত পণ্য। মনে রাখা ভালো, সমাপনীয় মজুত পণ্য একটি চলতি সম্পত্তি। এটি ব্যালেন্স শিট বা উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে আমরা দেখাবো। যেহেতু এটি সমন্বয়ে রয়েছে, সমন্বয়ে যে সকল আইটেমগুলো রয়েছে সেগুলো কমপক্ষে 2 জায়গায় যাবে। তো যাই হোক, 37,500 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলাম, দিয়ে আমরা পেয়ে গেলাম 17,500 টাকা।
এই 17,500 টাকা যদি আমরা এখন 60,000 টাকা থেকে বাদ দিই, তাহলে আমাদের চলে আসবে 42,000 টাকা। অর্থাৎ এই 17,500 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? 17,500 টাকা। আমরা আগেই বলেছি বিক্রয় বা আয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব মোট মুনাফা। আলোচ্য অঙ্কে আমাদের মোট মুনাফার পরিমাণ 42,500 টাকা। এই মোট মুনাফা থেকে বাদ দিতে হবে পরিচালন ও অপরিচালন ব্যয়। আলোচ্য অঙ্কে অপরিচালন ব্যয় না থাকার কারণে শুধু পরিচালন ব্যয় রয়েছে। তো বাদ দিব কি? অপরিচালন ব্যয়। সেগুলো কি কি? পরিচালন ব্যয়, যে পরিচালন ব্যয় অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান পরিচালনা কল্পে যে সকল ব্যয়গুলো মোটামুটি আবশ্যক এবং সচরাচর হয়ে থাকে, সেই আয়গুলোকেই আমরা পরিচালন ব্যয় নামে অভিহিত করেছি। পরিচালন ব্যয়ের প্রথমেই এই অঙ্কে প্রদত্ত আইটেমের মধ্যে প্রথমে রয়েছে কমিশন প্রদান 1,000 টাকা। কমিশন এখানে রয়েছে দুই প্রকার কমিশন, একটা হচ্ছে প্রদত্ত খরচ আর একটি হচ্ছে আয়। ওকে, তো কমিশন প্রদান 1,000 টাকা। বিজ্ঞাপন একটি খরচ। বিজ্ঞাপন খরচ কত টাকা? 6,000 টাকা। কিন্তু এখানে বলা হয়েছে বিজ্ঞাপন 4 বছরের জন্য। কয় বছরের জন্য? বিজ্ঞাপন হচ্ছে 4 বছরের জন্য। তাহলে 4 বছরের জন্য যদি হয়ে থাকে, তাহলে আমাদের অঙ্ক তো 1 বছরের, তাহলে আমাদের অনলি 1 বছরের, শুধুমাত্র 1 বছরের টাকা আমরা খরচ হিসাবে দেখাতে পারবো। বাদ বাকি টাকা আমরা দেখাবো উদ্বৃত্ত পত্রে, সম্পত্তির দিকে। বাদ বাকি আমাদের থাকবে সম্পদ। আর এখন 1 বছরের জন্য আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিলে পরে আমার টাকা হয় কত? 1500। এই 1500 টাকা এই বছরের জন্য শুধুমাত্র প্রযোজ্য হবে। আর বাদ বাকি 3 ভাগ টাকা অর্থাৎ 4,500 টাকা এটি বাদ যাবে। এই 4,500 টাকা আমার সম্পত্তি হিসেবে থেকে যাবে। আর 1 বছরের টাকা 1500 টাকা এটি আমরা খরচ হিসেবে এই বছরে আমরা দেখিয়ে দিব। তো 6,000 টাকা থেকে যদি 4,500 টাকা আমরা বাদ দিই, তাহলে আমাদের টাকা থাকবে 1500। এই 1500 টাকার নাম হচ্ছে অবলম্বন, যা খরচ। আর এই 4,500 টাকার নাম হচ্ছে বিলম্বিত, যা সম্পত্তি। তাহলে মনে রাখতে হবে অবলম্বন হচ্ছে খরচ, যেটি এই বছরের জন্যই শুধুমাত্র দেখাতে হবে। আর বাদ বাকি টাকা বিলম্বিত হবে, যেটি আমাদের সম্পত্তি হিসাবে উদ্বৃত্ত পত্রের সম্পত্তি পাশে দেখাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের জন্য রয়েছে কুর অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা। যেহেতু আলোচ্য রেওয়া মিলে পুরাতন কোনো অনাদায়ী পাওনা নেই, অতএব এখানে পুরাতন অনাদায়ী পাওনা থাকলে আমরা সেটির সাথে যোগ করতাম। তো নতুন কুঋণ বা নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 3,000 টাকা। আর এর সাথে যোগ করতে হবে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ সঞ্চিতি, সন্দেহজনক দেনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি নামেও আমরা একে অভিহিত করে থাকি। নতুন দুইটাই যোগ করতে হবে, নতুন দুইটাই যোগ করতে হবে। তাহলে আমাদের একটু মনে রাখা প্রয়োজন, যদি রেওয়া মিলে থাকতো অনাদায়ী পাওনা, আমরা সেটি যোগ করতাম। নতুন অনাদায়ী পাওনা হয়েছে সেটিও যোগ করব, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়েছে সেটিও যোগ করব। কিন্তু যদি রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে থাকতো, সেই পুরাতন অনাদায়ী পাওনাটা আমরা বাদ দিতাম। অর্থাৎ এই বাদ দিলে পরে আমরা পেয়ে যেতাম আমাদের সমাপনী অনাদায়ী পাওনা যে ব্যালেন্স। তো যাই হোক, আলোচ্য অঙ্কে রয়েছে নতুন অনাদায়ী পাওনা 3,000 এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,000, মোট 4,000 টাকা। এই 4,000 টাকা, এখানে 4,000 টাকা। তাহলে আমরা এখন এই 4,000 টাকা যদি 3 নম্বর কলামে শো করি, তাহলে আমাদের মোট পরিচালন ব্যয়ের পরিমাণ হচ্ছে 6,500 টাকা। মোট পরিচালন ব্যয়ের পরিমাণ 6,500 টাকা।
এখন 42,500 টাকা মোট মুনাফা থেকে 6,500 টাকা খরচ পরিচালন ব্যয় যদি বাদ দিই, তাহলে আমার মোট টাকা থাকে হচ্ছে 36,000 টাকা। এই 36,000 টাকা থেকে আমরা যোগ করব অন্যান্য আয়। অন্যান্য আয় বলতে এখানে আগেই বলেছি, এখানে একটি আয় রয়েছে। কত টাকা আয়? 1,000 টাকা হচ্ছে খরচ আর 500 টাকা হচ্ছে আয়। তো ব্যয় যেহেতু বাদ দিয়েছি, আয় আমরা কি করব? যোগ করব। ব্যয় বাদ, কমিশন ব্যয় বাদ দিয়েছি, তাহলে কমিশন আয় আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 36,500 টাকা। যেহেতু আর কোনো আইটেম বা দফা অবশিষ্ট নেই, তাহলে আমাদের নিট মুনাফার পরিমাণ আলোচ্য অঙ্কের প্রেক্ষাপটে 36,500 টাকা। 36,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছ বিক্রয় যোগ অলিখিত বিক্রয় ইকুয়াল টু 62,000 টাকা। তার থেকে বিক্রয় ফেরত বাদ দিয়েছি, আমার নিট বিক্রয় 60,000 টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য তার সাথে ক্রয় ছিল, ক্রয় যোগ করে আমরা পেয়ে গেছি 37,500 টাকা। তার থেকে সমাপনীয় মজুত পণ্য বাদ দিয়েছি, আমরা পেয়ে গেছি বিক্রিত পণ্যের ব্যয় 17,500 টাকা। 17,500 টাকা বাদ দেওয়ার পরে আমরা পেয়ে গেলাম মোট মুনাফা। মোট মুনাফার পরে আমাদের পরিচালন ব্যয়গুলো আমরা বাদ দিয়েছি এবং পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমরা টাকা পেয়েছি 36,000 টাকা। এখানে পরিচালন ব্যয় ছিল 6,500 টাকা এবং তার সাথে আমরা যোগ করেছি আয় অর্থাৎ প্রাপ্ত কমিশন, যেখানে অন্যান্য আয় হিসেবে আমরা লিখেছি। আমরা পরিচালন আয় হিসেবেও লিখতে পারতাম, সেখানে রয়েছে 500 টাকা। আমাদের নিট মুনাফার পরিমাণ এখন দাঁড়িয়েছে 36,500 টাকা। এ পর্যায়ে প্রশ্নটি আমরা আবার দেখব এবং বাকি অংশ অর্থাৎ গ নং প্রশ্নের উত্তর সলভ করার চেষ্টা করব। গ নং প্রশ্নের সমাধানে তোমাদের সামনে রয়েছে জনাব আসলামের আর্থিক অবস্থার বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। তো এখানে রয়েছে বিবরণ, টাকা এবং টাকার পরিমাণ, তিনটি ছক টেনে দিয়েছি। তো প্রথমে আমাদের স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অলিক সম্পদ। আমরা এখানে বলেছি অলিক কথাটি তোমরা ব্যবহার না করলেও পারবে, অন্যান্য সম্পদ। আচ্ছা, তো স্থায়ী সম্পদে শুরুতেই আসবাবপত্র কত টাকা রয়েছে? 30,000 টাকা। যেহেতু আসবাবপত্রের কোনো অবচয় নেই, অতএব আসবাবপত্রের 30,000 টাকা, এটি হচ্ছে স্থায়ী সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আলোচ্য অঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই, থাকলে তোমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে দেখাবে। চলতি সম্পদ, নিট দেনাদার থেকে আমরা পেয়েছি, আমরা ক নং প্রশ্ন থেকে পেয়ে গিয়েছি 19,000 টাকা, এই জন্য সরাসরি দেখিয়ে দিয়েছি 19,000 টাকা। হাতে নগদ ছিল আমাদের 20,000 টাকা, হাতে নগদ 20,000 টাকা আলোচ্য অঙ্কে দেওয়া রয়েছে 20,000 টাকা। প্রাপ্য বিল একটি সম্পদ, দেনাদার একটি চলতি সম্পদ, হাতে নগদ চলতি সম্পদ, প্রাপ্য বিল 15,000 টাকা চলতি সম্পদ, সমাপনীয় মজুত পণ্য 20,000 টাকা চলতি সম্পদ। আগেই বলেছি সমাপনীয় মজুত পণ্য বা এখানে যতগুলো সমন্বয় রয়েছে কমপক্ষে 2 জায়গায় যাবে। এরপর রয়েছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন যে 3 ভাগ ছিল 4,500 টাকা, সেটি আমরা এখানে দেখিয়েছি। ওকে, তাহলে মোট আমাদের সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে, মোট চলতি সম্পদের পরিমাণ 74,000 টাকা, 30,000 টাকা, 74,000 টাকা, 4,500 টাকা এবং আমাদের ইন টোটাল অর্থাৎ মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 1,08,500 টাকা। আমরা জানি A = L + OE, L + OE অথবা L + C। সম্পত্তি = দায় যোগ মালিকানা সত্ত্ব।
তো মালিকানা সত্ত্বে আমরা দেখছি মূলধন দেওয়া আছে আলোচ্য অঙ্কে ৮০,০০০ টাকা, মূলধন ৮০,০০০ টাকা। ইতোমধ্যে আমরা যে নিট লাভ বের করেছি সেটার পরিমাণ ৩৬,০০০ টাকা। খ থেকে আমরা নিট লাভ পেয়েছি ৩৬,০০০ টাকা, ৫০০ টাকা। ৩৬,৫০০ টাকা আমরা যদি যোগ করি তাহলে আমাদের মোট টাকার পরিমাণ ১,১৬,৫০০ টাকা। তার থেকে আমাদের উত্তোলনকে বাদ দিতে হবে। বাদ উত্তোলন। উত্তোলন একটি ব্যক্তিবাচক হিসাব। আমরা ২০,০০০ টাকা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের মোট মালিকানা সত্ত্ব থাকবে ৯৬,৫০০ টাকা। ৯৬,৫০০ টাকা। এরপরে রয়েছে চলতি দায়। চলতি দায়ে আমাদের প্রথমে রয়েছে পাওনাদার। পাওনাদারের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। প্রদেয় বিল রয়েছে আলোচ্য অঙ্কে। প্রদেয় বিলের পরিমাণ রয়েছে আমার ৭,০০০ টাকা। ৭,৫ ১২,০০০ টাকা। প্রদেয় বিল ৭,০০০ টাকা। ৭,০০০ টাকা। এই দুইটি দায় যদি আমরা যোগ করি, চলতি দায় যোগ করলে আমাদের মোট চলতি দায়ের পরিমাণ হবে ১২,০০০ টাকা এবং ৯৬,৫০০ টাকা যোগ ১২,০০০ টাকা ১,০৮,৫০০ টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমরা উপস্থাপন করলাম, আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম এবং প্রশ্নটির সাথে সমন্বয় করে যে অঙ্কটি আমরা সমাধান করলাম সেখানে দেখতে পেয়েছি যে আমরা যদি লাভ লোকসান হিসাব বা বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ ইনকাম এটি প্রস্তুত করি তাহলে এখান থেকে আমরা পাই নিট লাভ বা নিট ক্ষতি এবং ব্যালেন্স শিট থেকে আমরা বুঝতে পারি যে একটি নির্দিষ্ট তারিখে আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ কত, মালিকানা সত্ত্বের অবস্থানটা কেমন রয়েছে এবং দায় দেনার অবস্থাটা কি। এক নজরে আমরা যদি বিষয়টি আবার একটু সামারাইজ করি তাহলে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অন্যান্য সম্পদ মিলে আমার মোট সম্পত্তির পরিমাণ হবে এবং অপরদিকে মালিকানা সত্ত্ব এবং দায় এই দুটি যোগ করলে ওই সম্পত্তির পরিমাণ হতে হবে। তোমাদের জন্য একটি মূল্যায়ন, যেখানে প্রত্যেক বছর ব্যবসায় সঠিক আর্থিক চিত্র প্রত্যেক বছর ব্যবসায় সঠিক আর্থিক চিত্র পেতে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়? সামঞ্জস্যতার নীতি। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য আয় হিসাবভুক্ত করতে কোনটির প্রয়োজন? সমন্বয় দাখিলা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ধৈর্যের সাথে ক্লাসটি দেখেছো এবং বিষয়বস্তু অনুধাবন করার চেষ্টা করছো। Wishes you the best of luck. Thank you all for staying with me.